ভারতের রাজধানী দিল্লির শীতের সকালের কুয়াশা দেখতে যতটা শান্ত, এর আড়ালে লুকিয়ে থাকা সত্যিটা কিন্তু ততটাই ভয়ঙ্কর। এই ধোঁয়াশার চাদরটা সরালেই বেরিয়ে আসে হাজারো মানুষের হারিয়ে যাওয়ার এক নির্মম কাহিনী। চলুন আজ সেই কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়া যাক। স্ক্রিনে যে সংখ্যাটা দেখছেন ৮০৭, এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়, এটা ৮০৭ জন জলজান্ত মানুষ যারা এই বছরের মানে ২০২৪-এর জানুয়ারির প্রথম ১৫ দিনেই দিল্লি থেকে আক্ষরিক অর্থে উধাও হয়ে গেছে। তার মানে ৮০৭টা পরিবার এখন তাদের প্রিয়জনের অপেক্ষায় বিনিদ্রা রাত কাটাচ্ছে। তো আজকের এই আলোচনায় আমরা ধাপে ধাপে এই পুরো সংকটটা বোঝার চেষ্টা করব। প্রথমে আমরা কিছু শিউরে ওঠার মতো পরিসংখ্যান দেখব, তারপর জানব পাচারকারীরা ঠিক কিভাবে তাদের ফাঁদ পাতে। এরপর আমরা শুনব সেই নরক থেকে ফিরে আসা মানুষদের ভয়াবহ অভিজ্ঞতা, আর সবশেষে এই বিশাল সংকটের মুখে দাঁড়িয়ে থাকা কিছু অমীমাংসিত প্রশ্ন নিয়ে ভাবব। চলুন তাহলে শুরু করা যাক সংখ্যাগুলো দিয়ে। তবে একটা কথা মনে রাখতে হবে, এর প্রত্যেকটা সংখ্যা আসলে এক একটা মানুষের গল্প, এক একটা ভেঙে যাওয়া স্বপ্ন আর অন্তহীন অপেক্ষার কাহিনী। এই যে মোট ৮০৭ জন নিখোঁজ, তাদের মধ্যে কারা? দেখুন, ৫০৯ জনই হলেন নারী ও কিশোরী, আর পুরুষ ও কিশোরদের সংখ্যা ২৯৮, মানে প্রায় ৬৩% নারী। এই তথ্যটা খুব স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছে যে এই ভয়ঙ্কর অপরাধের সবচেয়ে সহজ শিকার হচ্ছেন আমাদের মেয়েরা। আচ্ছা, এবার যদি বয়সের দিক থেকে দেখি তাহলে ছবিটা আরও পরিষ্কার হবে। নিখোঁজদের মধ্যে ৬১৬ জন প্রাপ্তবয়স্ক আর ১৯১ জন শিশু। ভাবা যায়, এই সংখ্যাগুলোই বলে দেয় যে পাচারকারীদের জাল কতটা বিস্তৃত। শিশু থেকে প্রাপ্তবয়স্ক কেউই তাদের হাত থেকে রেহাই পাচ্ছে না। এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এতগুলো মানুষ দিনের পর দিন ঠিক কিভাবে হারিয়ে যাচ্ছে? পাচারকারীরা ঠিক কোন অস্ত্রটা ব্যবহার করে? এর উত্তরটা যতটা সহজ ততটাই নিষ্ঠুর। চলুন দেখি তারা কিভাবে এই প্রতারণার জালটা বোনে। আর এখানেই লুকিয়ে আছে সবচেয়ে ভয়ঙ্কর সত্যিটা। পাচারকারীরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কোনো অচেনা গুন্ডা বা অপরাধী নয়। তারা হলো আমাদেরই আশেপাশের খুব চেনা মুখ, হতে পারে কোনো আত্মীয়, কাছের প্রতিবেশী বা অনেক দিনের পরিচিত বন্ধু। বিশ্বাস, হ্যাঁ, বিশ্বাসই তাদের সবচেয়ে বড় হাতিয়ার। পুরো প্রক্রিয়াটা মূলত ৩টে ধাপে হয়। প্রথম ধাপে একটা ভালো চাকরি বা ভালো বিয়ের লোভ দেখিয়ে একটা সুন্দর জীবনের স্বপ্ন বিক্রি করা হয়। দ্বিতীয় ধাপে যেই শিকার শহরে এসে পৌঁছায় তার ফোন, পরিচয়পত্র সব কেড়ে নেওয়া হয়। বাইরের দুনিয়ার সাথে সব যোগাযোগ বিচ্ছিন্ন। আর শেষ ধাপে তার ওপর চাপিয়ে দেওয়া হয় এক বিশাল ঋণের বোঝা, যা শোধ করার নামে শুরু হয় অমানসিক শারীরিক ও মানসিক শোষণ। এই যে একটা অদ্ভুত ঋণের বোঝা চাপিয়ে দেয়া হয়, একে বলা হয় ডেট বন্ডেজ, মানে ঋণের ফাঁদের দাসত্ব। এটা আসলে আধুনিক দাসপ্রথারই একটা রূপ। এই ঋণ এমনভাবে তৈরি করা হয় যা কোনোদিন শোধ হয় না, আর ভুক্তভোগী সেই নরক থেকে কোনোদিন বেরো হতে পারে না। এই সব পরিসংখ্যান আর পদ্ধতির বাইরেও তো কিছু গল্প থাকে, সেই সব মানুষদের গল্প যারা কোনোভাবে এই অন্ধকারের জগৎ থেকে ফিরে আসতে পেরেছেন। তাদের মুখ থেকে শুনলেই বোঝা যায় এই অন্ধকারের গভীরতা ঠিক কতটা। যেমন ধরুন স্বামীরার কথা। মুম্বাইয়ের এক যৌনপল্লী থেকে তাকে উদ্ধার করা হয়েছে। ওর নিজের কথাগুলোই শুনুন, কি বলছেন উনি। মালিক এবং খদ্দেররা বেল্ট দিয়ে মারত। আমার হাতে সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয়েছিল। আমার শরীরটা আর আমার নিজের ছিল না। ভাবুন একবার, কি অকল্পনীয় নির্যাতনের মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছে। কিংবা রশনির কথা ভাবুন। দিল্লিরই এক অন্ধকার ঘর থেকে তাকে উদ্ধার করা হয়। তিনি তার ছোট ছোট বাচ্চাদের কথা মনে করে কাঁদতেন, আর সে কান্নার শাস্তি কি ছিল জানেন? গরম খুন্তির ছ্যাঁকা। মানে একজন মায়ের কান্নাও ওদের কাছে অপরাধ ছিল। শাজিয়ার গল্পটা এই শোষণের বিভৎসতাকে আরও স্পষ্ট করে তোলে। তিনি বলছেন, অসুস্থ থাকলেও নিস্তার ছিল না। দিনে ২০ জন পর্যন্ত পুরুষের লালসার শিকার হতে হতো। এই ঘটনাগুলো কোনো সিনেমার গল্প নয়, এগুলো দিল্লির বুকে ঘটে চলা কঠিন নির্মম বাস্তবতা। তাহলে বোঝাই যাচ্ছে সমস্যাটা ঠিক কতটা গভীর। কিন্তু এই সংকট তো শুধু দিল্লির অলিগলিতেই সীমাবদ্ধ নেই।
পাচারকারীদের নেটওয়ার্কটা আসলে অনেক বড়, আর তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে তা কি আদৌ যথেষ্ট? চলুন সেই দিকে একবার নজর দেওয়া যাক। এই পাচার চক্রের জাল কিন্তু শুধু ভারতের বড় শহরগুলোতেই নয়, দেশের বাইরেও ছড়িয়ে পড়েছে। দিল্লি থেকে পাচার হওয়া নারী শিশুদের দুবাই, সৌদি আরব, কুয়েতের মতো দেশেও পাঠিয়ে দেওয়ার খবর পাওয়া গেছে। আর এখন তো একটা নতুন বিপদ যোগ হয়েছে। তরুণদেরকে দক্ষিণ পূর্ব এশিয়ায় সাইবার দাস হিসেবে পাচার করা হচ্ছে। যদি আমরা শুধু গত বছরের পরিসংখ্যান দেখি, তাহলে ছবিটা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। দিল্লিতে প্রায় ২৫,০০০ নিখোঁজ মামলা দায়ের হয়েছিল, যার মধ্যে ৯,০০০ মানুষের এখনও কোনো খোঁজই মেলেনি। হ্যাঁ, দিল্লি পুলিশের অপারেশন মিলাপের মতো উদ্যোগ আছে, কিন্তু এই বিশাল সংখ্যার কাছে সেটা কতটা কার্যকর? আর এটাই হলো আসল কথা। অপারেশন মিলাপের মতো উদ্যোগগুলো নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। কিন্তু সত্যিটা হলো, এই সমস্যার বিশালতার কাছে এই উদ্ধার অভিযানগুলো যাকে বলে মহাসমুদ্রে এক বিন্দু জলের মতো। পাচারের এই বিশাল নেটওয়ার্ক ভাঙার জন্য এটা যথেষ্ট নয়। এই পুরো পরিস্থিতিটা জানার পর শেষে একটাই প্রশ্ন উঠে আসে, যে সাধারণ ঘরের মেয়েটি একটা চাকরির আশায় বাড়ি থেকে বেরিয়ে আর ফিরল না, বা যে শিশুটা খেলতে গিয়ে হারিয়ে গেল, তাদের জীবনের কি কোনো দাম নেই? তাহলে কি নিরাপত্তা জিনিসটা শুধুমাত্র এই শহরের ভিআইপি বা প্রভাবশালী মানুষদের জন্যই সংরক্ষিত? এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করতে পারলাম www.viewsnow.co.in এর একটি অসাধারণ রিপোর্টের ওপর ভিত্তি করে। এই কঠিন সত্যটা সবার সামনে তুলে ধরার জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ।